দিদিভাইকে হারিয়ে শোকাহত স্রোত যখন অন্য মনস্ক হয়ে রাস্তার ধার দিয়ে হাঁটতে থাকে, ঠিক সেই মুহূর্তে অপর দিক থেকে আসা একটা গাড়ির স্রোতকে ধাক্কা দিয়ে চলে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। দিদিকে হারানোর পর স্রোত যখন একদমই নিজের প্রতি অবহেলা করতে শুরু করে দেয়, ঠিক সেই মুহূর্তে কাউকে কোনো কিছু না জানিয়ে স্রোত যখন সকালবেলা নিজ উদ্যোগেই ও রায় দিদিভাইকে খোঁজার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে, ঠিক সেই সময় ঘুম ভাঙা মাত্র সার্থক বলতে থাকে যে কী ব্যাপার, স্রোতকে তো কোথাও দেখতে পাচ্ছি না। স্রোত কোথায়? স্রোত কাউকে কোনো কিছু না জানি এরকম করে চলে যাওয়ার তো মেয়ে নয়। ও নির্ঘাত ওর দিদি ভাইয়ের খোঁজে কোথাও চলে গিয়েছে, আমাদের কাউকে কোনো কিছু না জানি। কিন্তু একবার যদি ও কোনো বিপদে পড়েছে তখন কি হবে? কারণ এর আগের বার তো ও একা একা নিজে সব কিছু করতে গিয়ে একটা বিপদের মুখে পড়ে গিয়েছিল। এবার যদি আবারও ওর বিপদ হয় তখন আমি কি করব? এর থেকে বরঞ্চ একবার একটা কাজ করি, ও বাড়িতে না হয় একটা খোঁজ নিয়ে দেখি যদি সে বাড়িতে গিয়ে থাকে। অন্যদিকে রায়ের বৌমনিকে ফোন করা মাত্রই সার্থক বলতে থাকে, আচ্ছা বৌমনি, স্রোত কি ও বাড়িতে গিয়েছে? না, কারণ আমি ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে এখনও পর্যন্ত স্রোতের কোনো না কোনো খোঁজ পাচ্ছি না। তার থেকে বড় কথা, ওর বন্ধু থেকে শুরু করে সকলকে বলে দিয়েছি, কিন্তু তারাও আমাদেরকে বলছে যে না, ওদের সঙ্গেও নাকি স্রোত নেই। তাহলে বলো তো ও কোথায় যেতে পারে? এই মেয়েটা আমাকে এত জ্বালাতন করছে না, আমি কিছু বলে বোঝাতে পারবো না। তাহলে তো বৌমনি, সারাক্ষণ আমি একটা আতঙ্কে থাকি যে কখন জানি না জানি ও কী করে বসে, কারণ ও নিজের প্রতি এতটা এখন অবহেলা করা শুরু করে দিয়েছে, ও এখন বাঁচতেই ভুলে গিয়েছে। ও এখন আমি কি করবো বলো তো বৌমনি? অন্যদিকে রাইয়ের বৌমনি সার্থককে বলতে থাকে যে জানো তো সার্থক, আমার আর মাথা কাজ করছে না। একদিকে বড় ননদিনীকে হারিয়ে শোকা হতো আমাদের গোটা পরিবারের সকলেরই মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। অন্যদিকে স্রোতটাও যে কেন ছেলে মানুষ সেটা করলো, কাউকে কোনো কিছু না জানি কেন বাড়ি থেকে বেরিয়ে পড়লো। এবার যদি এই খবরটা মা কোনো মতে শুনতে পায় তাহলে তুমি বুঝতে পারছো মা কতটা অসুস্থ হয়ে পড়বে। অন্যদিকে সার্থক বলতে থাকে যে না না বৌমনি, তুমি একটা কাজ করো, তুমি কাউকে কোনো কিছু এখন এই মুহূর্তে জানিও না। আমি বরঞ্চ একবার বেরিয়ে দেখি যে স্রোত হাঁটাহাঁটি করার জন্য হয়তো বা বাড়ির বাইরে কলোনিতে কোথাও গিয়েছে কিনা। যদি সেখানে আমি ওকে খুঁজে পাই তাহলে অবশ্যই আমি তোমাকে জানিয়ে দেবো। অন্যদিকে যখন সার্থক পাগলের মতন ছোটাছুটি করতে থাকে, ঠিক সেই সময় সার্থকের বাবা বলতে থাকে যে হ্যাঁ রে, স্রোতের ব্যাপারে কোনো খোঁজ খবর পেয়েছিস রে? সার্থক বলতে থাকে যে না বাবা, ওকে তন্ন তন্ন করে খোঁজা সত্ত্বেও কোথাও ওর খোঁজ খবর কিছুই পাচ্ছি না। মেয়েটা হঠাৎ করে তো উধাও হয়ে যেতে পারে না, তাই না? ওকে তো কেউ কিডন্যাপও করতে পারবে না, কারণ ও তো বাড়িতেই ছিল। নির্ঘাত নিজে থেকে না বেরোলে তো আর কেউ কিডন্যাপ করতে পারবে না ওকে, তাই না? আমার ভয় করছে ও না আবার রায় দিদি ভাইয়ের মতন নিজেকে আত্মগোপনে করে ফেলে, তখন তো আমি আর বাঁচবো না বলো তো। কারণ আমি কী নিয়ে বাঁচবো বলো তো? ও যদি নিজে এরকম ছেলে মানুষই করা শুরু করে দেয়, তখন সার্থকের বাবা বলতে থাকে যে সার্থক, এরকম ছেলে মানুষই করিস না, তুই একটু ধৈর্য ধর। কারণ কোনো না কোনোভাবে অবশ্যই দেখবি যে স্রোতের ঠিক কোনো না একটা খোঁজ মিলবেই। কারণ স্রোত যাবে কোথায়? স্রোত তুই নিজেও তো খুব ভালো করে জানে যে একেই তো দিদিভাইকে হারিয়ে সকলে কতটা শোকা হতো, এর উপরে যদি ও নিজেকে কোথাও গুম করে ফেলার চেষ্টা করে বা আমাদের সকলের কাছ থেকে নিজেকে গোপন করার চেষ্টা করে, বাড়াল করার চেষ্টা করে, তাহলে তো আমরাও কেউ আর বাঁচবো না, সেটাও খুব ভালো করে জানি। তাই ও আর যাই হোক না কেন এরকম কোনো কাজই করবে না। তুই ওই বিষয়ে একদম টেনশন করিস না। অন্যদিকে সার্থক বলতে থাকে যে বাবা, আমার আর ধৈর্য কুলাচ্ছে না, তুমি আমার কথা বিশ্বাস করো, এত জায়গা খোঁজাখুঁজি করার সত্ত্বেও ওর কোনো খোঁজ খবর মিলছে না। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে মেয়েরা সাংঘাতিক কোনো একটা বিপদের মুখে পড়ে গেছে, তার জন্য আমাদের কাছে কোনো খবর দিতে পারছে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।